11 ফার্স্ট সেমিস্টারের এই যে পোয়েমটা, দারুণ একটা পোয়েম লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কি বললাম? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা, কি নাম? কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। আগে নামটা ভালো করে বুঝি, তারপর কবিকে একটু চিনি, তারপর কবিতাটাকে একটু চিনি, তারপর কবিতাটাকে ভালো করে চিনবো। 4টে স্টেপে পুরো ক্লাসটা হবে। প্রত্যেকটা লাইন ওয়ার্ড ধরে ধরে বলবো, যাতে প্রত্যেকটা লাইন ওয়ার্ডের মিনিং তুমি বলতে পারো, পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে তুমি যেন পারো। কবিতা যত ভালো বুঝবে তত তুমি ভালো উত্তর করতে পারবে, কোনো এমসিকিউ মুখস্থ করতে হবে না। আর কবিতা না বুঝলে, ওয়ার্ড মিনিং লাইন যদি না বুঝতে পারো, তোমাকে অনেক এমসিকিউ মুখস্থ করতে হবে, তাও তুমি পরীক্ষার সময় পারবে না। আমি সেই চেষ্টাটাই করব, এবং সহায়িকা বই দেখে শুধুমাত্র কিন্তু হবে না, কারণ ওইখানের বেঙ্গলি মিনিং তুমি কিন্তু এর সাথে ম্যাচ করতে পারবে না। 20টা লাইনের কবিতার মধ্যে 100-র বেশি লাইন থাকে, মানে এর ইনার মিনিং, মানে যদি গভীরে আমি যেতে চাই, অনেক কিছু থাকে একটা কবিতায়। তাই কবিতার মধ্যে কিন্তু আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট দারুণ ভাবে সুন্দর করে পাবো না, ওখানে জাস্ট একটা ওয়ার্ড বলে দেবে, তার মধ্যে দিয়ে অনেক কিছু বুঝতে হবে। তো আমাদের আজকের এই কবিতাটা দারুণ একটা রোমান্টিক কবিতা, এবং এটি কে লিখেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আর রোমান্টিক মানে কি? আমরা যেটাকে রোমান্টিক ভাবি সিনেমাতে, ওই রোমান্টিক নয়। কবিতা যখন প্রকৃতিকে তুলে ধরে, মানে প্রকৃতি নিয়ে কোনো কবি যখন কবিতা লেখে, তখন সেটা হয়ে যায় রোমান্টিক কবিতা। বোঝা গেল? প্রকৃতির সৌন্দর্য নিয়ে যখন মানুষ কোনো কিছু লিখবে, কোনো কবি লিখবে, তখন সেটা হয়ে যাবে রোমান্টিক কবিতা, এবং যে লিখছে তাকে বলা হবে রোমান্টিক কবি। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তেমনই একজন প্রকৃতি প্রেমী কবি ছিলেন। তো ওনাকে বলা হয় রোমান্টিক কবি, কারণ উনি প্রকৃতি নিয়ে লিখতেন। আচ্ছা, এবার আমাদের আজকের কবিতাটার নাম হচ্ছে, দেখো এই যে কবিতাটা, যেটা এই পোয়েমটা আমি পড়বো, এই পোয়েমটা কিন্তু অরিজিনাল কোনো নেম কোথাও ছিল না, তো এটাকে নেওয়া হয়েছে এবং এই নামটা দেওয়া হয়েছে, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তো একটা ব্রিজ, তার নাম হচ্ছে ওয়েস্টমিনিস্টার, তাহলে ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে লেখা হয়েছে এই কবিতাটা, তাই এটার নাম আপাত ক্ষেত্রে দেওয়া হয়েছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এটুকু বুঝেছি? তাহলে এই ওয়েস্টমিনিস্টার ব্রিজটা কোথায় রয়েছে? লন্ডন শহরে। লন্ডন শহর আমরা নাম শুনেছি, চিনি তো, ইংল্যান্ডের লন্ডন রাজধানী শহর। তো সেই লন্ডনের একটা ব্রিজ রয়েছে, ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেই ব্রিজের ওপরে লেখা হয়েছে বলে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। কে লিখেছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যাকে আমরা রোমান্টিক কবি বলছি, কারণ উনি প্রকৃতি নিয়ে যেহেতু লেখালেখি করেন, তো তিনি লন্ডন শহরের এই ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দিয়ে ভোরবেলায় যাচ্ছিলেন। কার সাথে? তার বোনের সাথে। তার বোনের নাম কি? ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। তো ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সাথে 1802, মানে 1800 সালের ওই সময়, মানে তিনি যখন ছিলেন এই পৃথিবীতে, তো ওই ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ভোরবেলায়, ভোরবেলায় প্রকৃতিটা অন্যরকম লাগে না? চারিদিক নিস্তব্ধ। ওই যে প্রকৃতির সৌন্দর্য, মানে সৌন্দর্য যেটা তিনি দেখেছেন, উনি ওই ব্রিজের ওপর থেকে যে মানে দারুণ সৌন্দর্য দেখা গেছে, ওইটাই তিনি এখানে তুলে ধরেছেন, যেখানে প্রকৃতির বর্ণনা রয়েছে। বোঝা গেল? সেটা আমাদের নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর উপরে তুমি ভোরবেলা গেলেও দেখতে পারে কি সুন্দর চারিদিকটা নিস্তব্ধ, তাই না? যানবাহন তো কম তখন, সারাদিন তো প্রচুর গাড়ি ঘোড়া যায়। দুপুরবেলা বিকেলবেলা যদি আমি গৌরাঙ্গ সেতুর উপর বসে থাকি, ধুলো, নাকে ধুয়ো এসব যাবে। আর একদম ভোরবেলা গেলে তখনও যাবে গাড়ি দুটো একটা, কিন্তু সকাল দুপুরের মতো অত বেশি পরিমাণে নয়। তো এইখানে সেই বর্ণনাটা হয়েছে। এবং দেখো 1800 সালের সময় লন্ডন শহরটা তো এখনের মধ্যে এরকম লন্ডন ছিল না। এখন যেমন প্রচুর কলকারখানা, প্রচুর গাড়ি, প্রচুর রাস্তাঘাট, তখন তো এরকম ছিল না। তখন লন্ডন কেন, আমাদের যে কোনো দেশের যে কোনো রাস্তাঘাটই এরকম ছিল না এখন যতটা যানজট, তাই না? তো এই কবিতাটা আমি পড়বো, আর কবি পরিচিতি জাস্ট আমি কিছু বলছি না, যেটুকু আমি বললাম, তার বোনের নাম ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। আর আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু ইংলিশ কবিদের মধ্যে একদম বিখ্যাত, বিশাল বিখ্যাত, তার প্রচুর লেখালেখি আমরা পাবো ক্লাস 11-12-এ। ঠিক আছে? তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রচুর লেখালেখি করেছেন, একজন ফেমাস কবি। তার বাবা মা কিন্তু খুব ছোট বয়সে মারা গেছে, তিনি কাকার কাছে মানুষ হন। আমাদের আজকের এই কবিতাটা 14টা লাইনে, কটা লাইন? 14টা। 14টা লাইনের কোনো কবিতা বা পোয়েম হলে তাকে কি বলে? সনেট বলে। কি বলে? এগুলো মাথায় রাখতে হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন আসবে। তাহলে 14টা লাইন হলে সেটাকে সনেট বলে। এবং 14টা লাইনের এই কবিতাকে আবার দুটো খণ্ড করা হয়েছে, একটা হচ্ছে 8টা লাইনে, একটা 6টা লাইনে। বোঝা গেল? মানে এটাকে আবার দু রকম ভাবে জিনিসটাকে নেওয়া হচ্ছে, 8 এবং 6। তো এই সমস্ত কিছু রয়েছে। তো আমি তোমাদের
কবিতাটা ভালো করে বুঝিয়ে দেওয়ার পর তোমাদের আমি নোটস দেবো, যে যার মধ্যে এমসিকিউ প্রশ্ন থাকবে, এবং এই পোয়েম থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেইগুলো দারুণ করে আমি সেখানেও বুঝিয়ে দেবো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম হচ্ছে 1770 এবং মৃত্যু হচ্ছে 1850। ঠিক আছে, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। দেখো প্রথম লাইনের মধ্যে আমি কি পাচ্ছি? আর্থ। আর্থ মানে আমরা জানি পৃথিবী। তাহলে পৃথিবী হ্যাজ নট এনিথিং, পৃথিবীতে আর অন্য কোনো জিনিসই নেই। একটা লাইনের মধ্যে দিয়ে কিন্তু 5-6টা লাইন হয়। এই লাইনটার মধ্যে 5-6টা লাইনের অর্থ ঢুকে রয়েছে, তাই ভালো করে বুঝতে হবে। বুঝতে পারলে তুমি বলতে পারবে পরের দিন এখানে পড়াটা, এবং এমসিকিউ সব পারবে। না বুঝতে পারলে কিন্তু হবে না। আর্থ হ্যাজ নট এনিথিং মানে পৃথিবীতে আর অন্য কোনো জিনিসই নেই। টু শো মোর ফেয়ার, ফেয়ার মানে সুন্দর, মানে এর থেকে আরো বেশি সুন্দর এই পৃথিবীতে আর কোনো জিনিসই নেই। কি নিয়ে তিনি বলছেন, কখন বলছেন, কেন বলছেন, হঠাৎ করে তিনি এই কথা কেন বলছেন? আরেকটু আমরা পড়ি। আচ্ছা, এটা একটু ভুল করে এসছে, দেখো। ডাল would he be of soul who could pass by a sight so touching in its majesty? তিনি বলছেন সে হবে ডাল, যে এই সৌন্দর্যটা না ফিল করেই চলে যাবে। তো দুম করে এইটুকু আমি বাংলা বলে চলে যাব না, এবার প্রত্যেকটা লাইন ওয়ার্ড ভালো করে বোঝো। প্রথম লাইনটা আমি আবার বলছি, আর্থ হ্যাজ নট এনিথিং মানে পৃথিবীতে আর অন্য কোনো জিনিস নেই, টু শো মোর ফেয়ার এর থেকে সুন্দর আর কোনো জিনিস হয় না। কে বলছে? আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওই ব্রিজের ওপর দাঁড়িয়ে তিনি এটা বলছেন। দেখো তুমি যেটাকে সুন্দর মনে করবা, তোমার কাছে মনে হয় এই পৃথিবীর সব থেকে সুন্দর এটাই, এর থেকে সুন্দর মনে হয় কোনো কিছু হয় না। আমি ব্রিজের ওপর দাঁড়িয়ে লন্ডন শহরকে দেখে বলছি ভীষণ সুন্দর, এর থেকে সুন্দর পৃথিবীতে অন্য কিছু হয় না। এটা কি সম্ভব? পৃথিবীতে আরো কত কিছু সুন্দর জিনিস আছে, এর থেকে হয়তো অনেক বেশি সুন্দর, কিন্তু তার চোখে, আমাদের কবির চোখে মনে হচ্ছে লন্ডন শহরের থেকে সুন্দর আর কিছু হয় না। ভোরবেলায় তিনি লন্ডনকে দেখছেন, অবশ্যই সুন্দর, কিন্তু তাকে সব থেকে সুন্দর বলা যায় না। কিন্তু যে দেখছে তার চোখে এটা মনে হতেই পারে, সে তারটা বলতেই পারে। বুঝে গেল? তাহলে তিনি ব্রিজের ওপর এই ভোরবেলায় দাঁড়িয়ে যখন পুরো লন্ডন শহরটাকে দেখতে পাচ্ছে, ব্রিজ মানে তো উঁচু জায়গা, উঁচু জায়গা থেকে যখন দেখছে কি দারুণ লাগছে, তার মনে হচ্ছে এর থেকে সুন্দর পৃথিবীতে আর কিছু নেই। প্রথম লাইনটা বুঝেছি? আচ্ছা, পরের লাইনটা দেখো, বলছে ডাল। ডাল মানে কি? অনেক কিছু বলতে পারি, নির্বোধ, মাথা মোটা, নিরস। বুঝে গেল? নিরস, যার মধ্যে কোনো রস নেই। ঠিক আছে, সে সুখেও তাকিয়ে থাকে, সে দুঃখেও তাকিয়ে থাকে, সব ক্ষেত্রেই তার মধ্যে কোনো রসকস কিছুই নেই। তাহলে ডাল উড হি বি অফ সোল, সোল মানে আত্মা। দেখো আত্মায় নিরস সে, হি মানে সে, তাহলে তার আত্মা নিরস হবে। কার আত্মা নিরস হবে? কার আত্মাটা নিরস হবে? কার ভেতরটা নিরস হবে? হু, যে, কুড পাস বাই, যে পাস কাটিয়ে চলে যাবে, এ সাইট, এরকম একটা দৃশ্য, সাইট মানে দৃশ্য, কি বললাম? দৃশ্য। সো টাচিং, যে দৃশ্যটা ভীষণ টাচ করছে হৃদয়টাকে, একদম ভেতরটা টাচ করছে, মানে এমন একটা সুন্দর জিনিস দেখলে না ভেতর মন ভরে যায়, এরকম এত সুন্দর একটা টাচ, হার্ট টাচ করছে, এরকম একটা দৃশ্য দেখছে। ইন ইটস ম্যাজেস্টি, ম্যাজেস্টি মানে সৌন্দর্য, মানে এই দৃশ্যটার যে সৌন্দর্য, মানে দৃশ্যটার মধ্যে তো একটা ভীষণ সৌন্দর্য রয়েছে, মানে এই দৃশ্যটার আপন একটা সৌন্দর্য রয়েছে যেটা ভীষণ পরিমাণে হার্টকে টাচ করে। এরকম একটা জিনিস দেখে কেউ যদি ফিল না করে, কানে ফোন দিয়ে সেট করে বেরিয়ে চলে গেল, চেঁচামেচি করতে করতে বেরিয়ে চলে গেল, তাহলে সে হচ্ছে নিরস। বুঝতে পারছি? তার মধ্যে সৌন্দর্য বোধই নেই। যারা খুব কাজের প্রেশার, চাপ অনুভব করে, তারা কিন্তু এসব প্রকৃতি বোঝে না, স্যাট করে চলে গেল, স্যাট করে চলে আসলো। যাদের মধ্যে একটুখানি রস ফস ব্যাপার রয়েছে, অনুভূতি, অনুভব, কি সুন্দরকে সুন্দর, মানে একটা সুন্দর জিনিস দেখে তার মন খুশি হয়ে যায়, তার মানে সে ফিল করতে পারছে, এই সমস্ত মানুষ ঠিক আছে। কিন্তু যারা সুন্দর জিনিসকে দেখেও কোনো তার মুখে হাসিও নেই, কিছুই নেই, সে তো নিরস। তাই বলছে যারা এইরকম একটা ব্রিজের উপর দিয়ে এত সুন্দর লাগছে লন্ডন শহরটাকে, কবির কাছে তো দারুণ লাগছে, তো সেইটা দেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, তাহলে তার থেকে নিরস, নির্বোধ আর কেউ হয় না। এটুকু বুঝতে পারছি? তাহলে ম্যাজেস্টি মানে সৌন্দর্য। কার সৌন্দর্য? এই দৃশ্যটা। কিসের দৃশ্য? প্রকৃতি, লন্ডন শহরের ওই ভোরবেলার প্রকৃতির দৃশ্য, যেটা ভীষণ পরিমাণে হার্টকে টাচ করে। সেই জিনিসটা দেখেও না দেখার ভান করে বা কোন রকম ফিল না করে কেউ যদি পাশ দিয়ে চলে যায়, সে হচ্ছে নিরস। এটুকু ক্লিয়ার তো? দেখো তারপরে দেখো, আমি এমন ভাবেই লাইনগুলো নিয়ে ব্যাখ্যা করব
যাতে আর কাউকে না লাগে, পরের দিন যাতে গড় গড় করে বলতে পারি। দিস সিটি, এই শহর, নাও ডথ, এই ওয়ার্ডটা কোনোদিন দেখেছো? এখন থেকে তোমরা এরকম টাইপের ওয়ার্ড দেখবে 11-12 কলেজ। কেন? বিদেশি কবিদের সেই পুরনো ইংলিশ ওয়ার্ডে এই ডথ এই সমস্ত ওয়ার্ড আসতো, দাই দে এই ধরনের ওয়ার্ড আসতো, যেগুলো আলাদা ইংলিশ ইংলিশ ওয়ার্ডটা যেটা বর্তমান আলাদাই। তো এই ডথটা হচ্ছে ডাজ, এই ডু ওয়ার্ড থেকে এসছে, ঠিক আছে, ডাজ। তাহলে দিস সিটি নাও, এখানে ডথ বলা হচ্ছে লাইক আ গার্মেন্ট। গার্মেন্ট কাকে বলে? পোশাক, আর লাইক মানে মতো। তাহলে এই শহরটা এখন এই যে পোশাক, তাই তো, ওয়্যার মানে পরিহিত হয়ে রয়েছে, মানে মনে হচ্ছে, এই লাইক মানে মনে হচ্ছে, তাহলে মনে হচ্ছে সে যেন পোশাক পরে রয়েছে। এই শহরটা মনে হচ্ছে এখন পোশাক পরে রয়েছে। কিসের পোশাক? তোমাকে যদি বলে তুমি পোশাক পরেছো, সবার আগে আমি দেখবো না পোশাকটা কি, গেঞ্জি নাকি জামা নাকি টি শার্ট, কি কি এবং কি কালার, দেখবো না? তো এখানে বলছে মনে হচ্ছে এই শহরটা যেন এখন পোশাক পরে রয়েছে। কি পোশাক? ভালো করে দেখি তার পোশাকটা কি। শহরের পোশাকটা কি? জামা হবে বোতাম লাগানো? অন্য কিছুই হবে? দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, ঠিক আছে। তো বেয়ার ওয়ার্ডটার মানে হচ্ছে কি? আনকভার্ড। আনকভার্ড মানে কি? খোলা। তাহলে দ্য বিউটি অফ দ্য মর্নিং, তাহলে সকালের বিউটি, সকালের সৌন্দর্য, সাইলেন্ট মানে নিস্তব্ধতা, আর বেয়ার মানে আনকভার্ড, তাহলে খোলা। তার মানে তার পোশাকটা কেমন? তার পোশাকটা হচ্ছে সকালের সৌন্দর্য, সাইলেন্ট নিস্তব্ধতা, এবং একদম উন্মুক্ত মানে চারিদিকটা খোলা। মানে সকালটা কেমন হয় একটু এরকম কঠিন ভাবে আমাদের মনে করতে হবে, সকালটা কেমন হয়? একদম চারিপাশটা খোলা উন্মুক্ত হয়, তাই না? সব নিস্তব্ধ, চেঁচামেচি নেই, আর কি এক ভীষণ সুন্দর লাগে। তো এইরকম একটা পোশাক এই শহরটা পরে রয়েছে। আচ্ছা দেখো, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। দেখো লাই মানে শুয়ে থাকা, লাইজ, ঠিক আছে। তো এখানে শুয়ে থাকা নয়, এটা এখানে অবস্থান করছে। কি কি অবস্থান করছে? শিপস, শিপস মানে কি? জাহাজগুলো। আর কি? টাওয়ার্স, বড় বড় টাওয়ার। আর কি? ডোমস, গম্বুজ, বড় বড় গম্বুজ। থিয়েটার, বড় বড় বিল্ডিং, থিয়েটার। টেম্পলস মানে বিদেশে খ্রিস্টানদের বড় বড় টেম্পলকেই মন্দির বলা হয়, টেম্পলস। এগুলো সব অবস্থান করছে। কোথায় অবস্থান করছে দেখি তো? ওপেন আনটু দ্য ফিল্ডস, একদম ওপেন, খোলাখুলি অবস্থান করছে। এটা আনটু ওয়ার্ডটার মানে হচ্ছে টু, টুটা আগেকার দিনে আনটু বলা হতো। তাহলে ওপেন টু দ্য ফিল্ডস মানে, ফিল্ডস মানে ফাঁকা জায়গা, জমি, মাঠ, ওটাকে ফিল্ড বলে। তাহলে ফিল্ডের মধ্যে ওপেন, খোলাখুলি অবস্থান করছে। অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশের নিচে। অ্যান্ড টু দ্য স্কাই মানে আকাশ রয়েছে তার উপরে, এরকম। তার মানে ওই যে জিনিসগুলো আমরা একটু আগে পড়লাম, টেম্পল, আর কি বললাম, থিয়েটার, শিপস, এই যে জিনিসগুলো, মানে তুমি ব্রিজের ওপর থেকে যখন এই জিনিসগুলোকে দেখতে পাচ্ছ চারিদিকে, একটু ফিল করো ব্রিজের ওপর থেকে, মনে হচ্ছে জিনিসগুলো সব চারিদিকে রাখা রয়েছে, কোনো যানজট নেই তো। আর ওই সময় 1800 সালের সময় অত তো বড় বড় বিল্ডিং ছিল না, অত কলকারখানা ছিল না তো। তো সকালবেলা ওরকম একটা উঁচু জায়গা থেকে যদি তুমি জিনিসগুলোকে দেখো, মনে হচ্ছে সব একদম পরপর পরপর অবস্থান করছে, খোলা আকাশের নিচে, একদম ওপেন, একদম পরিষ্কার তাকে দেখা যাচ্ছে। ব্রিজের উপর থেকে তিনি পরিষ্কার জিনিসগুলোকে দেখতে পাচ্ছে। বুঝেছে এটুকু? অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। ব্রাইট মানে আমরা জানি উজ্জ্বল, আচ্ছা, গ্লিটারিং মানে ঝলমলে, চকমক করছে, চকচকে। ইন দ্য স্মোকলেস, স্মোকলেস কাকে বলে? স্মোক নেই, স্মোকলেস এয়ার, এয়ার মানে বাতাস। তাহলে বাতাসটা কেমন? বাতাসে কোনো ধোয়া, এখানে বলছে দূষণ নেই, দূষণ নেই তো। আর মানে একদম চকমক করছে, একদম উজ্জ্বল। তার মানে সকালটা কেমন? সকালের বাতাসটা কেমন হয়? সকালের বাতাস তো এরকমই হয়। সকালের বাতাসে কোনো দূষণ থাকে না তো, একদম সেরকম ওইসব মানে পলিউশন আলা দূষণ থাকে না, ধোঁয়া হয় না। আর একদম সেই সময় একদম চারিদিকটা উজ্জ্বল চকচকে, একদম ঝলমলে করছে। করছে, তুমি দেখছো, তুমি হয়তো বুঝতে পারছো না, কবি দেখছে, পোয়েট দেখছে, বুঝতে পারছে, কারণ দেখার উপরও তো ডিপেন্ড করছে কে কি মাইন্ডসেটের সাথে দেখছে। তোমার মাইন্ডে যদি অন্য চিন্তা কাজ করে, তুমি এসব কিছু ফিলই করতে পারবে না। তোমার মাইন্ড যদি শান্ত থাকে, তুমি এগুলো ফিল করতে পারবা। তো এই জিনিসগুলো একদম চারিদিকে রয়েছে, সকালের একদম ব্যাপারটা বোঝানো হচ্ছে। দেখো, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ
ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল। কি বলা হচ্ছে? নেভার ডিড সান, দেখো সূর্য, সান মানে সূর্য, আমরা জানি সান। তাহলে সূর্য আগে কখনো, নেভার ডিড মানে আগে কখনো সূর্য এরকমটা করেনি। কি করেনি? মোর বিউটিফুল স্টিপ মানে এত সুন্দরভাবে জিনিসটাকে স্টিপ করেনি। স্টিপ মানে ভেজে, এখানে ভেজা নয়, এখানে হচ্ছে চারিদিকটাকে আর কি সুন্দর উজ্জ্বল করে দিচ্ছে। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম আভা, স্প্লেন্ডার মানে উজ্জ্বল দীপ্তি বা উজ্জ্বল আলো বা উজ্জ্বল আভা। সকালে সূর্যের আলোটা কেমন উজ্জ্বল আলাদাই থাকে না, হালকা, ওইটাকে স্প্লেন্ডার বলা হচ্ছে। মানে দারুণ, মানে শুধু আভা হলেই হবে না, শুধু আগুনেরও আভা থাকে। তুমি একটা বড় কয়লার খনির সামনে যাও, ওটাও তো আভা পাবা। আভাটা যখন উজ্জ্বল হবে এবং সুন্দর লাগবে, মানে অনুভূতি একটা দারুণ আসছে ওই আলোতে, তখন সেটা হয়ে যাবে স্প্লেন্ডার। তাহলে প্রথম, ফার্স্ট, ফার্স্ট মানে প্রথম, সকালের প্রথম। তাই প্রথম এই যে উজ্জ্বল এই আভাটা, ঠিক আছে, মানে সূর্যের, যেটা একদম দারুণ ভাবে চারিদিকটাকে একদম আলো দিচ্ছে হালকা হালকা করে, সূর্য এরকমটা এর আগে কখনো করেইনি, এই প্রথমেই সূর্য করছে। মানে কবির চোখে এটা মনে হচ্ছে, কবি ফিল করছে এত সুন্দরভাবে সূর্য পৃথিবীটাকে এত সুন্দর দারুণ করেইনি, যেটা উনি ব্রিজ থেকে দেখছেন, লন্ডন শহরটাকে দেখে তার যেটা মনে হচ্ছে, এটা কবির ভাবনায়। বুঝতে পারছি এটুকু? আচ্ছা, এবার দেখো নেয়ার, এটাকে নেয়ারটাকে কি বলবো? এটাকে বলবো নেভার। ঠিক আছে, স আই, স মানে সি এর পাস্ট ফর্ম স আই, দেখিনি আমি। নেভার স আই মানে কখনো দেখিনি আমি, মানে কবি এর আগে কখনো দেখেনি। নেভার ফেল্ড, কখনো আমি ফিলও করিনি, ফিলের পাস্ট ফর্ম ফেল্ড, কখনো আমি ফিল অনুভবও করিনি। এ কাম সো ডিপ, কাম মানে শান্ত, আর ডিপ মানে সো ডিপ মানে গভীর, এখানে বলছে ভীষণ, ভীষণ গভীর শান্তি। তাহলে কবি এর আগে কখনো এরকম ভীষণ গভীর শান্তি অনুভব করেনি, এবং এরকম ভীষণ শান্তির জিনিস তিনি দেখেননি। তার চোখে লন্ডন শহরটা এত সুন্দর ওই সময় লাগছে। দ্য রিভার গ্লিডেথ, গ্লিডেথ মানে বয়ে চলা। এই ওয়ার্ডগুলো নতুন নতুন আসছে, আমাদের ভালো করে নোট করে মনে রাখতে হবে। দ্য রিভার গ্লিডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। দেখো রিভার মানে জানি তো নদী, বয়ে চলছে। অ্যাট হিজ ওন সুইট উইল, তার একদম নিজের মিষ্টি ইচ্ছায়, তার মানে নিজের যে ইচ্ছা, সেই ইচ্ছায় কিন্তু নদী বয়ে চলছে। এখানে নদীকে কেন ইচ্ছায় বয়ে চলা বলছে? নদী তো ইচ্ছাতেই বয়ে চলে, নদী ইচ্ছাতে বয়ে চলে, কিন্তু মানুষ নদীকে আটকে দেয় বিভিন্ন রকম ভাবে। কখন? দিনের বেলা, দুপুর বেলা, রাতের বেলা, সন্ধ্যে বেলা। কেন? তুমি নদীর উপর দিয়ে একটা বড় জাহাজকে নিয়ে যাচ্ছ, নদীর স্রোত যাবে এরকম ভাবে, জাহাজ ওদিক থেকে এদিকে আসছে, তাহলে তার স্রোতে ধাক্কা হলো না? তুমি একটা নৌকা নিয়ে যাচ্ছ, এখানেও তো স্রোতে ধাক্কা। তুমি বিভিন্ন নদীর মধ্যে নেমে বিভিন্ন কাজকর্ম করছো, নদীর স্রোতটাকে তো ব্যাহত করা হচ্ছে। কিন্তু ভোরবেলা আছে কেউ এটা করার? ভোরবেলা নদী একদম শান্ত, তাই এখানে বলা হচ্ছে দ্য রিভার গ্লিডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদী বয়ে চলেছে তার একদম নিজের ইচ্ছায়, আপন ইচ্ছায়, কেউ তাকে বাধা দেওয়ার নেই, মানে ভোরবেলার নদী। তারপর তিনি বলছেন দেখো, যে এত সুন্দর তো লাগছে, লাগছে না? তো এত সুন্দর জিনিসটাকে তো দেখতে হবে, কবি নিজে দেখতে পাচ্ছেন, আর তো মানুষ দেখতে পাচ্ছে না। ভোরবেলা সবাই কোথায় থাকে? ঘুমায়। তাই কবি বলছে হায় ভগবান, সবাই তো ঘুমাচ্ছে, এই সুন্দর জিনিসটা দেখো। কি বলছে? ডিয়ার গড, হায় ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, সিম মানে মনে হওয়া, অ্যাসলিপ মানে ঘুমন্ত। তাহলে ভেরি বা এভরি বলা হচ্ছে এখানে, যে সমস্ত বাড়িগুলো তো ঘুমোচ্ছে, সব বাড়িগুলো কি ঘুমন্ত অবস্থায় রয়েছে। হায় ভগবান, সব বাড়িগুলো ঘুমন্ত অবস্থায় রয়েছে। ঘুমন্ত থাকা উচিত নয়, এখানে বাড়ি তো ঘুমোতে পারে না, কে ঘুমায়? মানুষ। কবিতায় কবি বলছে বাড়ি ঘুমাচ্ছে, তার মানে মানুষ ঘুমাচ্ছে। হ্যাঁ, বাড়ির মানুষগুলো। এখানে কবিতায় কবি তো এরকম ভাবে বলবেই, নাহলে তো কবিতা ইন্টারেস্টিং হবে না। তাই কবি বলছে মনে হচ্ছে যে সিম, সিম মানে কি বললাম? মনে হওয়া, মনে হয়। অ্যাসলিপ মানে ঘুমন্ত, তাহলে মনে হচ্ছে ঘুমন্ত অবস্থায় কি হয়েছে? সব বাড়িগুলো, বাড়ি ঘরগুলো। তাই কবি বলছেন হায় ভগবান, সবাই তো ঘুমাচ্ছে। and all that mighty heart is lying still, মাইটি মানে প্রচন্ড শক্তিশালী, হার্ট মানে হৃদয়, আর লাইং হচ্ছে শুয়ে থাকা, স্টিল মানে একই রকম ভাবে। তাহলে এই প্রচন্ড শক্তিশালী হৃদয়টা
শুয়ে রয়েছে, মানে এখানে প্রচন্ড শক্তিশালী হৃদয় কাকে বলা হচ্ছে? মাইটি হার্ট কোনটাকে বলা হচ্ছে? লন্ডন শহরটাকে বলা হচ্ছে মাইটি হার্ট। তাহলে এই লন্ডন শহরটা শুয়ে রয়েছে, শুয়েই তো রয়েছে, কারণ সবাই তো শুয়ে রয়েছে। তো কবির এখানে একটা দুঃখ হচ্ছে, এই হৃদয়টা, এই বিরাট হৃদয়টা, শক্তিশালী হৃদয়টা শুয়ে রয়েছে, মানুষগুলোও শুয়ে রয়েছে, মানুষগুলো এই শুয়ে থাকা হৃদয়টাকে দেখতেই পেল না। কবির এখানে একটা দুঃখ, তাই বলছে ডিয়ার গড, হায় ভগবান। মানে তোমাকে ধরো যে সব থেকে বেশি বকাবকি করে, তোমার যাকে দেখে খুব রাগ হয়, তুমি তাকে ঘুমন্ত অবস্থায় দেখবা, তাকে রাগ হবে? সে তো ঘুমন্ত অবস্থা অন্যরকম হবে, সে তো ঘুমাচ্ছে শান্তিতে। তাই বলছে এই লন্ডন শহর যেটা দুপুরবেলা ভীষণ ব্যস্ত, লন্ডন তো রাজধানী, তাই না, ভীষণ ব্যস্ত, এই শহরটা এখন একদম শুয়ে রয়েছে, এই দারুণ দৃশ্যটা যার দেখতে পেল না কেউ, হায় ভগবান, সব তো এখন গভীর নিদ্রায় রয়েছে। এইভাবে তিনি তার কবিতাটা শেষ করলো। এই ছোট্ট জিনিসটা কি সুন্দর করে তিনি বললো, আর আমি এত সুন্দর করে জিনিসটা বললাম বলে এত সুন্দর বুঝতে পারলাম, তা না হলে এরকম একটা লাইন পড়তে হতো, বাংলা মানে 2 বার 4 বার 5 বার মুখস্থ করতে হতো। এই যে আমি জিনিসটা এভাবে পড়ালাম, সত্যি হেল্প হবে না হবে না? এবার পরের দিন রিডিংটা সবার খুব ভালো হওয়া উচিত, প্রত্যেকটা ওয়ার্ড লাইন আমি সমস্তটা বলার চেষ্টা করলাম। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যেটা আমি শুরুতে বললাম, তিনি একজন রোমান্টিক কবি। তোমাকে প্রশ্ন করতে পারে কেন উনি রোমান্টিক কবি? উনি কি শাহরুখ খান নাকি? উনি শাহরুখ খান হিসেবে রোমান্টিক নয়, উনি প্রকৃতি নিয়ে লেখালেখি করে বলে ওনাকে রোমান্টিক কবি বলা হয়। সবাই বুঝতে পেরেছি তো? আচ্ছা, পরের দিন আমাদেরকে পড়া দিতে হবে। আজকের ক্লাস এখানেই, আর এই রিলেটেড যে কটা এমসিকিউ প্রয়োজনীয় এবং কিছু জিনিস যেগুলো আমাদের আরো জানতে হবে, রাইম স্কিল, ঠিক আছে, ফিগার অফ স্পিচ, সমস্ত কিছু আমি আমার ওই নোটসের মধ্যে দেবো এবং জিনিসগুলো বুঝিয়ে দেবো। আজকের ক্লাস এখানেই স্টপ করলাম।